8 FM করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 7 সেপ্টেম্বর সোমবার, ঘড়িতে সময় রাত 32:32। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি হাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ইশরা জাহান, কোঅর্ডিনেট ডায়েট ও নিউট্রিশন ডিপার্টমেন্ট, সাজেদা ফাউন্ডেশন হসপিটাল। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। ম্যাম, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ম্যাম, ভালো আছি। ম্যাম, যেহেতু আপনি ডায়েট ও নিউট্রিশন দুটো নিয়ে কাজ করছেন, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো ডায়েট এবং নিউট্রিশন এই দুটোর মধ্যে আসলে সম্পর্কটা কি? এটা কিন্তু খুব চমৎকার একটি প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। কারণ হচ্ছে আমরা দেখে থাকি যে খাবার নিয়ে আসলে যেহেতু পুষ্টির ব্যাপারটা, তো এই ব্যাপারটা ক্লিয়ার থাকা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকেই কাউকে যখন জিজ্ঞেস করবেন কোনো মিষ্টি জাতীয় খাবার বা কিছু দিবেন, তখন কিন্তু সে বলবে আই এম অন ডায়েট, মানে আমি ডায়েটে আছি। আসলে ডায়েটটা কি, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সো পুষ্টির কথা যদি বলি, পুষ্টি হচ্ছে গিয়ে আমরা যে খাবার যোগ্য যে খাবারগুলো আমরা খাচ্ছি, সেটা খাওয়ার পরে আমাদের শরীরে যে কাজগুলো হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু একটা পুষ্টি প্রক্রিয়া। আর ডায়েটটা হচ্ছে গিয়ে সেই খাবারটা না, আপনার শরীরে কোনো সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের জন্য খাবারেরটাকে স্পেশালি একটা ফর্মুলা ফিড করতে হয়, সেটাই হচ্ছে ডায়েট। যেমন হচ্ছে কারো যদি কিডনি সমস্যা থাকে, সে তো আসলে সবার জন্য, সবাই যেমন সব খাবার খেতে পারে, সেই খাবারগুলো কিন্তু তার জন্য প্রযোজ্য না, কিছু খাবার বাদ দিতে হবে। সো তাকে কিন্তু স্পেশাল ভাবে ফর্মুলা করতে হচ্ছে সেই পেশেন্টের জন্য। লাইক ডায়াবেটিক, প্রেগনেন্ট, তারপর ডায়াবেটিক, হার্টের যে পেশেন্ট আছে, এরকম বিভিন্ন ডিজিজের জন্য আসলে আমরা যে খাবারটা কন্ট্রোল করে স্পেশালি ফর্মুলেটেড করি, সেটাই হচ্ছে ডায়েট। আর পুষ্টি তো নরমাল যে খাবারগুলো খাচ্ছি, আমাদের শরীরে কাজ করছে, সেটা হচ্ছে পুষ্টি। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি যদিও আপনার এই উত্তরই অনেকাংশে বলে দিয়েছেন, তাও আমি আপনার কাছে আরেকটু ডিটেইলে জানবো যে আমাদের দেশের মানুষের কাছে খুবই একটি ভুল ধারণা রয়েছে, ডায়েট মানেই শুধু ওজন কমানোর জন্য একটি খাবারের চার্ট তৈরি করা। আমি আপনার কাছ থেকে ডায়েট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা চাইবো। আচ্ছা, আর একটু যদি আমি ডিটেলস বলি, যেমন হচ্ছে যে আপনি অলরেডি কিন্তু বলেছেন যে ডায়েট নিয়ে আমাদের মধ্যে অলরেডি কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। কারণ কিছু হলেই কিন্তু আমরা বলি যে ডায়েটে আছি বা ডায়েট কন্ট্রোল করছি। আসলে ডায়েট কথা হচ্ছে মানে পথ্য, আর পথ্য হচ্ছে গিয়ে আপনার আমাদের ক্লিনিক্যাল ভাষায় আমরা বলি যে বিভিন্ন অসুখ যাদের আছে, বিভিন্ন, যেমন হচ্ছে ওজন নিয়ন্ত্রণ, ওবেসিটি ইটসেলফ এ ডিজিজ। আগে কিন্তু অন্যান্য যে প্রবলেম থাকতো, হয়তো ডায়াবেটিস বা হচ্ছে হাইপারটেনশন, তখন কিন্তু দেখা যেত যে পেশেন্টের আমরা ওয়েট নিয়ে হয়তো ভাবতাম যে ওনার ওয়েট বেশি, সেই জন্য হয়তো তার ডায়াবেটিস হয়েছে, মানে কোন একটা ডিজিজের সাথে অ্যাসোসিয়েট করতাম। বাট নাও ইটসেলফ এ ডিজিজ। এখন কিন্তু WHO থেকে ওবেসিটিটা কি একটা ডিজিজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানে কেউ যদি অতিরিক্ত মোটা থাকে বা ওবেসিটি আমরা যেটা বলি, সেটা যদি হয়, সেটা কিন্তু একটা অসুখ। সো এটার যে একটা খাবার আছে, খাবার নিয়ন্ত্রণ যেটা আমরা বলি, সেই যে পন্থাটা, সেটা কিন্তু একটা ডায়েট
আমরা বলে থাকি। সো এক সেন্সে ডায়েট যদি আমি ওবেসিটির ক্ষেত্রে বলি সেটা আসলে ঠিকই আছে, বাট অন্যান্য যে ডিজিজ আছে সেই ডিজিজের যে আমরা খাবারের নিয়ন্ত্রণটা আমরা করি সুস্থ থাকার জন্য, কারণ আপনার প্রেসক্রিপশনে যখন একটা মেডিসিন থাকে সেই মেডিসিনটা হচ্ছে কাজ করে আপনার যে ডিজিজটা হয়েছে সেই সিমটম গুলো রিডিউস করার জন্য, বাট আপনার যে লক্ষণগুলো যার কারণে হয়েছে বডিতে ইমব্যালেন্স সিচুয়েশন, সেই খাবারটা যদি আপনি কন্ট্রোল না করেন, সেটা আইডেন্টিফাই করে যদি আপনি মডিফাই না করেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি সুস্থ হয়ে যাওয়ার পরেও সেই লাইফস্টাইল এবং খাবারের কারণে আপনি আবারও অসুস্থ হবার একটা চান্স থেকে যায়। যার কারণে কিন্তু এই ডায়েটটাকে আমরা বলে থাকি যে পথ্য নিয়ন্ত্রণ। ধন্যবাদ ম্যাম, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমি আশা করব যারা আমাদের আজকে শুনছেন তারা এই বিষয়টাতে অবশ্যই পরিষ্কার হয়েছেন। আমি যেহেতু পথ্য নিয়ন্ত্রণ বা ডায়েট নিয়ে একটা কথা বলছেন, আমি এখানে আপনার কাছে একটা ছোট্ট বিষয় যেটি হচ্ছে যে ডায়েট এ আছি বা ডায়েট করছি বলে দেশে যে জিনিসটা আমরা দেখি আমাদের চারপাশে, খাদ্য তালিকা থেকে তারা যে কোনো একটা পুষ্টি উপাদানকে যেমন কার্বোহাইড্রেট কে বা ফ্যাট কে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেয় এবং তারা ওটাকে মনে করে যে তাদের জন্য সঠিক একটি ডায়েট চলছে। এটি আসলে কতটুকু ঠিক সে সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আসলে প্রথমে সবাইকে বলবো যে নিজে থেকে কখনোই কিন্তু ডায়েট কন্ট্রোল করা উচিত না, সেটা হচ্ছে ডিজিজ বেস হোক আর ওবেসিটি কারণে হোক আর ওজন বাড়ানোর জন্য হোক, কারণ এটা একটা আমাদের বডি কিন্তু একটা মেশিনের মতো, ঠিক আছে? এই আমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পার্টস কিন্তু কেমিক্যাল কম্পোজিশন। সো বাইরে থেকে আমি যে খাবারটা দিচ্ছি সেটা আমার ফুয়েল, সেটা হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে আমাদের বডিতে সেগুলো কাজ করছে, যেমন কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ দিচ্ছে যেটা আমাদের বডিতে বিভিন্ন কাজে লাগছে। আমাদের ব্রেন কিন্তু ওয়ার্ক করে গ্লুকোজের মাধ্যমে। তারপর হচ্ছে গিয়ে প্রোটিন খাচ্ছি, সেই প্রোটিনটা ভেঙে মাছ মাংস থেকে প্রোটিন পাচ্ছি, সেটা ভেঙে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, হ্যাঁ, তো হচ্ছে সেগুলো আমাদের বডিতে কাজ করছে। তারপর ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাট থেকে আসছে, সেগুলো আমাদের বডিতে বিভিন্ন কাজ করে। ইভেন কি পানি, সেগুলো কিন্তু, এবং আমরা মাইক্রো মিনারেলস যে ফ্রুটস খাচ্ছি সেখান থেকে পটাশিয়াম, সোডিয়াম, এরকম ক্যালসিয়াম, আয়রন, প্রচুর এরকম নিউট্রিয়েন্টস আসছে আমাদের বডিতে। সেগুলো কিন্তু বিভিন্ন সিনথেসাইজের কাজ করে, মানে সংশ্লেষণের কাজ করে, হরমোন রেগুলেটরের কাজ করে, মুড নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের সেল বাড়ার যে ব্যাপারটা, একটা বাচ্চা যখন থাকে সে আস্তে আস্তে বড় হয় কিন্তু এই খাবার প্রপার খাবারের মাধ্যমে তার সেলগুলো বাড়তে থাকে, হাড়গুলো বাড়তে থাকে সে কারণে। সো এটা নিয়ে কিন্তু আসলে যে এক্সপার্ট না সে যদি সেটা ডিসিশন নেয় তাহলে ভুল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যার কারণে আমরা সবসময় বলি যে আসলে অনেক ধরনের ডায়েট আছে, বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ করতে যাবে তাদের ক্ষেত্রে বিভিন্ন যে ক্র্যাশ ডায়েট গুলো আছে বা কিটো ডায়েট, অ্যাটকিন্স ডায়েট, হ্যাঁ, লো কার্বস ডায়েট, এগুলো যেগুলোই আছে, যদি করতে হয় ক্র্যাশ ডায়েট অবশ্যই একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে করাটা সবচেয়ে বেটার, তাহলে কোনো সাইড ইফেক্ট হবে না। কারণ শরীরের বিভিন্ন সমস্যাগুলো মাথায় রেখে একজন পুষ্টিবিদ সেটাকে কিন্তু ডিজাইন করে তার জন্য, কারণ প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু আলাদা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিন্তু আলাদাভাবে তৈরি করেছেন। সো একজনেরটা আরেকজনের কিন্তু স্যুট হবে না, এটাই স্বাভাবিক। আবার সাইড ইফেক্টও থাকবে, যেমন হচ্ছে বাহ্যিক ভাবে যদি বলি চুল পড়া, স্কিনের বিভিন্ন সমস্যা থেকে শুরু করে, হ্যাঁ, পেইল হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, এরকম তো ছোটখাটো প্রবলেম হবেই। ইভেন কি যেগুলো আমরা দেখতে পাই না, ইন্টারনাল অর্গান যেগুলো হচ্ছে লিভার, হার্ট, কিডনি, এগুলোতেও কিন্তু অনেক প্রভাব পড়ে, যেটা আমরা 6 মাস থেকে 1 বছর পরে গিয়ে সেটা বুঝতে পারি যে কোনো একটা ডিজিজ আক্রান্ত হচ্ছে। যার কারণে আমরা বলি যে পুষ্টিবিদরা ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে ব্যালেন্স ডায়েট, ক্যালোরি কাট করে সেটা করা। একটু হয়তো সময় বেশি লাগবে, কারণ আসলে যার 20-25 বছর ধরে তার শরীরে মেদটা জমেছে, সেটা আসলে 20-25 দিনে কমানোটা এটা খুবই বলবো যে চিন্তা করাটা ঠিক না। কারণ হচ্ছে এটা ইন্টারনাল বডিতে আমার যে অর্গানগুলো আছে যারা স্বাভাবিকভাবে কাজ করে তাদেরকে হচ্ছে প্রেসার দিয়ে সেটাকে
থেকে কিন্তু করা হচ্ছে। সো যখন দেখবেন যে একটা গাড়ির ইঞ্জিনের হচ্ছে গিয়ে একটা ক্ষমতা থাকে, তার বাইরে যদি আপনি তাকে প্রেসার দেন তাহলে হবে কি, হয়তো সে ব্রেক ফেল করবে, না হলে সেটা লঞ্জিবিলিটিটা কমে যাবে। সো আমাদের বডিটাও কিন্তু সেরকম হয়। সো ওয়েট কমানোর ক্ষেত্রে অবশ্যই একটু পেশেন্স রাখতে হবে, সঠিক ওয়েটা ফলো করতে হবে। আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে জব বা হচ্ছে বিয়ে এরকম কোনো বা বাচ্চা নিতে যাচ্ছে, ইমার্জেন্সি হচ্ছে তাকে ওয়েট কমাতে হবে, এইসব ইমার্জেন্সি ক্ষেত্রে যদি ওনাকে ক্র্যাশ ডায়েট বা অন্যান্য কোনো ডায়েট করতে হয় তাহলে অবশ্যই এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে করতে হবে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমি আপনার সাথে আমার শ্রোতাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা যুক্ত করতে চাই। আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি, আমরা অনেক সময় এমন কিছু রোগী পাই বা তাদের সাথে আমাদের দেখা হয় শুধুমাত্র ডায়েটের কিছু ভুল দিক নির্দেশনার জন্য, যেটি তারা হয়তো বা সোশ্যাল মিডিয়া থেকে কিংবা আরেকজনের যেটি কাজ করেছে সেটি ফলো করতে যে নিজেদের অনেক বড় বড় শারীরিক ক্ষতিও তারা করে ফেলে। এবং আমাদের আজকের অতিথিও কিন্তু সে কথাই বলেছে যে এক একজনের শরীর এক এক রকম করে কাজ করে, আপনি আরেকজনেরটাই আপনার শরীরে করবে বা আপনি সোশ্যাল মিডিয়া থেকে একটি সিদ্ধান্ত নিয়ে সেটি আপনার উপর করবেন। আপনার শরীরটা আসলে কিন্তু ঠিক আপনার পরীক্ষা করে না, আপনি পরীক্ষা করতে গিয়ে আপনি আপনার শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারেন। তাই আমি আশা করব যারা আজকে আমাদেরকে শুনছেন এবং ডায়েট বা স্বাস্থ্য সচেতনতা সেটি অবশ্যই একটি ভালো দিক, এবং যারা এটি করতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো একটি এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর করবেন। নিজের উপর নিজের ক্ষতিটুকু আশা করি আর কেউ করবেন না। ম্যাম, আমি এখন আপনার কাছে আসবো যে কিটো ডায়েট নিয়ে। এই কিটো ডায়েটটা আমরা যারা মেডিকেল প্রফেশনে আছি আমরা তারা জানি যে এটি একটি অসুখের জন্য করা একটি, কিন্তু বর্তমান সময়তে এটি সোশ্যাল মিডিয়ার হাইপের জন্য হোক বা যে কারণে হোক আমাদের ইয়াং জেনারেশন থেকে শুরু করে অনেক মধ্যবয়স্ক মানুষ এটিকে খুব অন্ধের মতো পালন করছে। আমি জানতে চাইবো যে আসলে এটি কতটুকু সঠিক, এবং যদি কিটো ডায়েট করতেই হয় সেটি সঠিক উপায় কি এবং এটি কাদের জন্য প্রযোজ্য? প্রথমত বলবো যে আমাদের হেলথ সায়েন্সের কোনো গাইডলাইনে কিন্তু বলা হয়নি কিটো ডায়েটকে ওয়েট রিডিউসার ডায়েট হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এরকম কিন্তু কোনো জায়গায় কোনো নেই, এভিডেন্স নেই। সেকেন্ড হচ্ছে গিয়ে কিটো ডায়েটটা আপনি কিন্তু যেহেতু মেডিকেল প্রফেশনে আপনি নিজেও জানেন যে এটা আসলে ইপিলেপসি প্রবলেম মানে নিউরোর কোনো প্রবলেমের কারণে কিন্তু এই ডায়েটটাকে ডিজাইন করা হয়েছিল। সো যদি একটু আমাদের দর্শক বলবো না, যারা শুনছেন শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলি, সেটা হচ্ছে যে আসলে একসময় দেখা যেত যে অ্যালজাইমার বা হচ্ছে গিয়ে নিউরোর যে প্রবলেম, বিশেষ করে ইপিলিপসি মৃগী রোগী আমরা যারা বলি, সে সময় দেখা যেত যে বাচ্চারা খেতে চাইতো না, তাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা দেওয়ার পরে ব্রেনে হচ্ছে গিয়ে উত্তেজিত হয়ে যেত, কারণ যেহেতু গ্লুকোজটা আমাদের ব্রেনে কাজ করে। সো সে যে স্পার্ক হতো, সেই স্পার্ক গুলো হওয়ার কারণে তাদের যেহেতু অলরেডি একটা ডিজিজ আছে সে কারণে তাদের সেলগুলো ড্যামেজ হয়ে যেত, আমাদের নরমাল মানুষের মতো কাজ করতে পারতো না। তখন হচ্ছে গিয়ে ডক্টররা রিসার্চ করে দেখলেন যে এখানে যদি ফ্যাটের পরিমাণটা বাড়ানো যায় বা প্রোটিনটাকে মডারেট রাখা যায়, কার্বোহাইড্রেটটাকে লো রাখা যায়, তাহলে হচ্ছে অল্প খাবারের মাধ্যমে বেশিক্ষণ ক্ষুধা লাগবে না, বা প্লাস হচ্ছে তার হচ্ছে ক্যালোরি যতটুকু ইনটেক করা সেটা কিন্তু করা যাবে, স্পেশালি সেভাবে ফর্মুলেটেড করা। তো তারপর যুগের সাথে সাথে দেখা গেল ইদানিং আপনি যেটা বলছেন সেটা আমিও একমত, আসলে কিটো ঝড় উঠেছে, অনেকেই বুঝে না বুঝে, আমি বলবো বেশিরভাগই না বুঝে আসলে মিডিয়া থেকে নিয়ে বা অনলাইনে গুগল যেখানেই সার্চ করে হোক, ইউটিউবে সে নিজে থেকে করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি প্রথমেই কিন্তু বলেছি যে আসলে আমাদের বডিটা কিন্তু একটা বলবো যে ইঞ্জিনের মতো, গাড়ির মতো। সো এটাকে আপনি যে গাড়িতে যে ফুয়েলটা দেয়া দরকার আপনি যদি সেটা না দেন, যেমন হচ্ছে আপনার গাড়ি চলবে হচ্ছে গ্যাসে বাট আপনি দিচ্ছেন হচ্ছে মোবিল, তাহলে কিন্তু তার ইঞ্জিনটা কি হবে, বেশি দিন ভালো থাকবে না। সে হয়তো চলবে কিন্তু তার মেশিনটা নষ্ট হয়ে যাবে এবং বেশি দিন সেটা চলতে পারবে না। তো আমাদের বডির ফুয়েল হচ্ছে, নরমাল ফুয়েল হচ্ছে গ্লুকোজ, সে খুব ইজিলি আমাদের বডি কিন্তু
এটা ভেঙে বিভিন্ন কাজ করতে সক্ষম। কিন্তু আপনি যদি আপনার ওজন কমানোর জন্য হঠাৎ করে এই ফুয়েলটাকে বন্ধ করে বাইপাস আর একটা ফুয়েল দেন, তাকে বাধ্য করেন সেটা নেয়ার জন্য, সে কিন্তু আসলে কাজ করবে, কিন্তু সে কি করবে সেটা বেশি দিন সে সহ্য করতে পারবে না। এবং ফ্যাট জাতীয় খাবার যেগুলো আছে, যেমন অনেকেই কিন্তু জানেন না যে কিটো ডায়েটটা করতে গেলে যে ফ্যাটটা আমরা বেশিরভাগ নিয়ে থাকি, স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাটের একটা ব্যাপার আছে। তো স্যাচুরেটেড ফ্যাট কিন্তু যেমন বাটার, অনেকেই কিন্তু হচ্ছে ডিম, তারপর হচ্ছে গিয়ে বাদাম, এগুলো সব বাটারে ভেজে ভেজে খাচ্ছেন, কিন্তু অনেকেই জানছেন না যে আমাদের বডি কিন্তু 7% এর বেশি স্যাচুরেটেড ফ্যাট নিতে পারবে না বা দেওয়া উচিত না। তাহলে বিভিন্ন ধরনের হার্টের যে প্রবলেম আছে, কোলেস্টেরল লেভেল বাড়া, তারপর ফ্যাটি লিভার হওয়া, এই ধরনের নানাবিধ প্রবলেম কিন্তু অবশ্যই হবে। এবং প্রয়োজনীয় অতিরিক্ত যখন ফ্যাটটা আমাদের বডিতে লাগবে, কারণ আমরা তো আসলে মেপে মেপে ওই সময় খাই না, তো দেখা যাচ্ছে যে সবকিছুতেই ফ্যাট ব্যবহার করছি, তখন কিটো ডায়েটে দেখা যাচ্ছে চুল পড়া, সিভিয়ার চুল পড়ার প্রবলেম হয়, স্কিন ড্রাই হয়ে যায়। এটা মানে যারা করছেন, যারা আজকে শুনছেন, আপনারা নিজেরাই একদম প্রমাণ পাবেন যে এগুলো আপনাদের হচ্ছে কিনা। সবচেয়ে বড় কথা, মুড সুইং হচ্ছে। যেহেতু আমাদের ব্রেনটা গ্লুকোজ দিয়ে কাজ করে, হঠাৎ করে যখন এটা সেই গ্লুকোজটা পাবে না, তার খাবারটা পাবে না, তখন সে কিন্তু উত্তেজিত হয়ে যাবে। তখন আপনার বাইপাস যখন দিবেন, তখন হবে কি, সে সেটা নিয়ে কাজ করবে ঠিকই, কিন্তু তার ধৈর্য, তারপর তার যে মানসিক একটা ব্যাপার থাকে কনজেনিটাল, এই জিনিসগুলো কিন্তু প্রচুর প্রভাব পড়ে। যারা কিটো ডায়েট করে তাদের কিন্তু প্রচুর মুড সুইং হয়, তারা খিটখিটে হয়ে যায় মেজাজ, এবং তারা খুব সহজেই ধৈর্য রাখতে পারে না। এই জিনিসগুলো যে আমাদের সামাজিক ব্যবস্থা যদি বলি, সেটার জন্য কিন্তু আসলে ভালনারেবল। সো এই সাইড ইফেক্ট সহ আমরা পুষ্টিবিদ্যা সবসময় চাই আমাদের পেশেন্টদেরকে কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই তার ওয়েটটা যাতে রিডিউস হয়, সেই ধরনের ডায়েটটাকে ফলো করতে দেওয়ার জন্য। হয়তো একটু সময় লাগে, কিন্তু তার স্কিন, চুল, ইন্টারনাল যে অর্গান গুলো আছে, সেগুলো কোনো রকম সমস্যা হবে না, এবং সে কিন্তু ওয়েটটা যাতে আবার তার গেইন না হয়, সেভাবেই কিন্তু ডায়েটটা ডিজাইন করি আমরা। কিন্তু কিটো ডায়েটে যেটা হয় সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর ওয়েট কমে যায়, হঠাৎ করে ওয়েটটা ফল করে। সো যে যিনি কিটো ডায়েট করছেন তিনি খুব খুশি হয়ে যান যে আমি আসলে মজার মজার খাবার খেয়েই আমার ওয়েটটা কমে যাচ্ছে, এটা তো খুবই ভালো কথা। কিন্তু এই ডায়েটটা তো আসলে বেশি দিন করা সম্ভবই না, সায়েন্টিফিকও না। যদি কেউ এটা বন্ধ করে দেন, আবার আগের খাবারে চলে যান, তখন কিন্তু হবে কি, তার বডি আবারও কিন্তু বাইপাস আর একটা রাস্তা আপনি করে দিলেন, সে আবার প্রেসার ফিল করবে, এবং নর্মাল খাবারে যখন চলে আসবে তখন কিন্তু তার ওয়েটটা দ্বিগুণ বাড়তে থাকবে, তাহলে সে তখন হতাশায় ভুগবে। সো এগুলো অনেক জিনিস মাথায় রেখে কিন্তু আসলে আমি কোন ডায়েটটা করব সেটার ডিসিশনটা নিতে হয়। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, যারা কিটো ডায়েট করছেন, এরকম আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন গুগলে, বিভিন্ন হেলথ জার্নাল থেকে আপনারা পাবেন, এই কিটো ডায়েটের ফলে কিডনি, লিভার, প্যানক্রিয়াস থেকে শুরু করে ব্লাড সুগার লেভেল কমে যায়, বোনসের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, যেটা আমাদের আজকের অতিথি বলেন, এরকম অনেক ধরনের সমস্যা আছে, চুল পড়া, ত্বকের এই সমস্যাগুলো হয়তোবা আপনার চোখে সাধারণ একটি সমস্যা, কিন্তু এর থেকে তো অনেক মারাত্মক মারাত্মক সমস্যা হচ্ছে। ইভেন কি এরকমও কিছু রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে কিটো ডায়েটের কারণে মানুষ তার মৃত্যুটাকে কাছাকাছি ডেকে নিয়ে আসছে। এটা কিন্তু খুবই একটি অ্যালার্মিং ব্যাপার। আপনি 2 কেজি ওয়েট কমিয়ে খুশি হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার জীবনের সাথে বলা যায় এক প্রকার খেলছেন। আমি আশা করব আজ যারা আমাদেরকে শুনছেন কিটো ডায়েট করে থাকেন, আপনারা সেটি বন্ধ করে একজন নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে আপনার জন্য সঠিক যে ডায়েট চার্ট সেটি আপনারা ফলো করুন। এরকম কোন ডায়েট চার্ট আপনারা করবেন না যেটিতে ভবিষ্যতে বা লং রানে আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে আসবে। ম্যাম, আমি এখন আপনার কাছে আরেকটি জিনিস নিয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটিও বর্তমান সময়ে খুবই ডায়েটের জন্য একটি জনপ্রিয় উপায় হয়ে গিয়েছে। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করার সঠিক নিয়ম কি? অনেকেই দেখা যাচ্ছে টানা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, সেটি কি সঠিক নাকি গ্যাপ করতে হবে? একটু যদি আমাদেরকে বলতেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে বোঝা যায় যে আমরা আসলে দীর্ঘক্ষণ কোন ধরনের সলিড খাবার খাবো না,
সেটাই, পানি খাওয়া যাবে, আবার অনেকে এটাকে রোজার মতো রাখতে চায়, না খেয়ে হয়তো রাখতে চায়। আমি অনেক পেশেন্ট দেখেছি আমার কাছে যে অ্যাসিডিটির প্রবলেম নিয়ে এসছে, সিভিয়ার অ্যাসিডিটি, তার যখন হিস্ট্রি নিয়েছি তখন দেখা গেছে যে উনি আসলে এই ধরনের 30 ঘন্টা 35 ঘন্টা 45 ঘন্টা এরকম সপ্তাহে হয়তো একদিন খাচ্ছে, 2 দিন খাচ্ছে, এভাবে করে হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছে আর কি। তখন বোঝা গেল যে প্র্যাকটিক্যালি যে আসলে এই জিনিসটা আপনাকে কিভাবে করতে হবে সেটারও কিন্তু একটা ধারণা রাখতে হবে। তো সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যায়, এটার কিন্তু একটা ভালো দিকও আছে। যেমন হচ্ছে আমরা বলবো যে সারা বছরই তো রোজা আসলে আমাদেরকে কেন বলে যে এটা ভালো, ফাস্টিং যেটা আছে সেটা একটু যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো কাজে লাগানোর জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের কোষগুলো কাজ করে যাচ্ছে। তো এই কাজ করতে করতে কোষের মধ্যে কিন্তু কিছু টক্সিক তৈরি হয়। তো আমরা যখন আসলে মানে সবসময় তো 3-4 ঘন্টা 5 ঘন্টা সারাদিন তো খেতে থাকি, রাতের বেলা ঘুমাই, তখন হচ্ছে সবকিছু শাটডাউন থাকে। সো ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে এই যে না খাওয়া দিনের বেলা যে মেটাবলিজম আমাদের যখন সক্রিয় থাকে, তখন যদি আমরা আসলে আমাদের খাবারের গ্রহণ করার জায়গাটা স্টপ করে রাখি, তখন কোষগুলো তার নিজের জন্য কাজ করতে থাকে। তখন তার ভেতরে যে ময়লাগুলো আছে, টক্সিক গুলো আছে, সে তখন সেগুলো পরিষ্কারে মন দেয়, তখন কিন্তু তার আর অন্য কোনো কাজ থাকে না। সো এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদের বডিকে নতুন ভাবে উজ্জীবিত করার জন্য, কর্মক্ষম করার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং খুবই ভালো। আবার ওয়েট রিডিউসের ক্ষেত্রেও দেখা যায় যে ক্যালোরিটা যেহেতু আমরা আগে যেমন 6 বেলা বা 5 বেলা খাবার খেতাম, সো ফাস্টিং করার ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে হয়তো 1 বেলা বা 2 বেলা খাচ্ছি, সো ক্যালোরিটা মেইনটেইন করা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আসলে এটা কাদের জন্য প্রযোজ্য এটাও খেয়াল রাখতে হবে, যাদের কোনো কোমরবিডিটি নেই, লাইক হচ্ছে গিয়ে আমি যে ডিজিজের কথা বলছি, নন কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এই ধরনের প্রবলেম নেই, তারা কিন্তু চাইলে এটা করতে পারে। প্লাস হচ্ছে যাদের অ্যাসিডিটির কোনো প্রবলেম নাই, পেটে গ্যাস্ট্রাইটিস এর কোনো প্রবলেম নেই, কারণ এই গ্যাস যখন সিভিয়ার অবস্থায় আমাদের পেটে থাকবে সেই সময় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কতক্ষণ আমি পেট খালি রাখতে পারবো, সেখানে 16-18 ঘন্টা, এটা কিন্তু আমাদের জন্য ইজি। এটা এর বেশি কিন্তু আসলে ফাস্টিং করাটা আমি যুক্তিযুক্ত মনে করি না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের চলার জন্য ন্যূনতম কিন্তু ক্যালোরি কিছু দরকার হয়। সেটা যদি আমি না নেই, হ্যাঁ, ক্যালোরি কাট করার চিন্তাতে, তাহলে কিন্তু সেখান থেকে আমার সিভিয়ার ম্যালনিউট্রিশন তৈরি হবে, সেটা একটা অন্য ধরনের অসুস্থতা আবার বডিতে তৈরি হবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমি আপনার কাছে আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাইবো, যেটা আপনি আপনার শুরুর দিকের একটি উত্তরে বলছিলেন যে ওজন কমানোর যেরকম ডায়েট আছে সেরকম ওজন বাড়ানোরও ডায়েট আছে। কিন্তু আমরা যদি দেশীয় প্রেক্ষাপট চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যায় কোনো শুকনো মানুষকে আমরা ফ্যাট ফুড খাওয়ার নির্দেশ দিয়ে বসে থাকি, এবং অনেকে আসলে সেটা ফলো করে, যিনি শুকনো আছেন তিনি ফ্যাটের ইনটেকটা বাড়িয়ে দেন। এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? আসলে সবার মনেই একটা ধারণা আছে যে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার খেলেই তো ওয়েট বেড়ে যায়, যেহেতু অন্যদেরও সেই ধরনের টেন্ডেন্সি আছে। তো সেখান থেকেই আসলে এই ব্যাপারটা চলে আসে। কিন্তু ওজন বাড়ানোর ক্ষেত্রে সায়েন্টিফিক্যালি খেয়াল করতে হবে, আমরা পুষ্টিবিদরা নজর দেই হচ্ছে গিয়ে তার মাসেলটা আমি বাড়াতে পারছি কিনা। কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে ওজন বাড়তে পারে, কিন্তু মাসেলটাকে যদি আমি বলবো যে সঠিকভাবে ওজন বৃদ্ধি করা মানে হচ্ছে গিয়ে ওনার মাসেলটাকে স্টাবলিশ করা, এটাকে হচ্ছে গিয়ে তৈরি করা। আর কেউ যদি ফ্যাট খেয়ে শরীরে ফ্যাট জমায়, সেটা কিন্তু আসলে হেলদি ওজন বাড়ানোর নয়, কারণ সেই ফ্যাট গুলো পরবর্তীতে ওনাকে ডিস্টার্ব করবে, ওনার অন্যান্য অসুখ যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাসোসিয়েট করবে। কিন্তু সে যদি মাসেল বাড়িয়ে নিজের ওয়েটটা বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু তার কোনো ধরনেরই সাইড এফেক্ট হবে না। যার কারণে আমরা বলি যে ফ্যাট না, ব্যালেন্স ডায়েট, এবং হচ্ছে গিয়ে কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আমরা একটু অ্যাড করার চেষ্টা করি, কারণ ওয়েট যাদের কম তারা একটু ফাসি টাইপের হয়, খেতে পারে না বা একবারে বেশি খাবার তারা গ্রহণ করতে পারে না। সেজন্য তাদেরকে আমরা ডিজাইন করে দেই যে হাই ক্যালোরি কিন্তু লো ডেনসিটি, মানে কম খাবে কিন্তু বেশি ক্যালোরি তার বডিতে যাবে। যেমন যদি একটু উদাহরণ দেই, একটা কলা আপনি আলাদা খেলেন, একটা দুধ আলাদা খেলেন 1 গ্লাস, সেটাতে আপনি যতটুকু পরিমাণ
পরিমাণ আপনাকে খেতে হবে, কিন্তু একজন ওয়েট যখন যদি বাড়াতে চান দেখা যাবে যে সে কিন্তু ওই পরিমাণ খেতে পারছে না, এটা তার হচ্ছে অভ্যাস। তখন আমরা তাদেরকে বলি যে কলা এবং দুধ দিয়ে এবং কিছু বাদাম মিক্স করে এটার সাথে একটু মিল্ক শেক করে, বানানা শেক করে ওনাকে খাওয়ার জন্য। তাহলে হবে কি, এটার মধ্যে ক্যালোরি কিন্তু অনেক গুণে বেড়ে যায়, প্লাস হচ্ছে নিউট্রিশিয়াস হয়, ইয়াম্মি হয়, সে হচ্ছে তার যে রুচিবোধের ব্যাপারটা আছে যার কারণে উনি খেতে পারতেন না সেটাও কিন্তু বৃদ্ধি হয়। আবার ডিম এবং যদি আমি দুধের কথা বলি, অনেকেই ডিমের গন্ধ সহ্য করতে পারেন না বা দুধের গন্ধ সহ্য করতে পারেন না, যার কারণে কিন্তু তার বডিতে সেই নিউট্রিশনটা আসছে না। বাট সে যদি পুডিং করে খায় সেক্ষেত্রে কিন্তু এক স্লাইস পুডিংয়ে প্রচুর পরিমাণে তার প্রয়োজনীয় ক্যালোরিটা সে পেয়ে গেল। তো অল্প খাবারের মধ্যেই তার মাসেল তৈরি করার জন্য যতটুকু ব্যাকআপ দরকার সেটা কিন্তু সে পেয়ে যাবে। এই ধরনের খাবারগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। আমি আশা করব যারা এই ধরনের সমস্যাতে তারা আজকে থেকে একটি পরিষ্কার ধারণা পেয়ে গিয়েছেন। যেটি আমাদের আজকের অনুষ্ঠানে বারবার চলে আসছে, যে আপনি আপনার ওয়েট কমাতে চান কিংবা ওয়েট বাড়াতে চান, যে কোনো ডায়েট আপনি ফলো করতে চান, অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নেবেন। ম্যাম, আমি এখন আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি ওয়েট কমানোর সময় যে ডায়েট গুলো করা হয় সেগুলোতে অনেকের ক্ষেত্রে অনেক সময় নিউট্রিশনিস্টের পরামর্শ মানে সত্ত্বেও ডায়েটটা ফলো করছে, সেটি সত্ত্বেও তাদের দেখা যায় যে চুল পড়ার সমস্যাটা খুব থাকে। এই সমস্যাটা আসলে কেন হয় এবং ডায়েট কোন বিষয়গুলোর প্রতি তখন আসলে লক্ষ্য রাখা উচিত যে তার চুল পড়ার সমস্যাটাকে যদি কমিয়ে আনতে চায়? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ডায়েট করার ক্ষেত্রে চুল এবং স্কিনটা কিন্তু খুব বেশি প্রভাবিত হয়। আমরা দেখতে পাই যেমন স্কিনটা পেল হয়ে যাওয়া, তার যে উজ্জ্বলতা সেটা কমে যাওয়া, তারপর একটু কুচকে যাওয়া। যেহেতু ডায়েট করার ক্ষেত্রে ফ্যাট যখন বার্ন হয় আমাদের স্কিনের নিচে যে ফ্যাটের লেয়ারটা থাকে সেটা কিন্তু নষ্ট হতে থাকে। এখন যদি ইমব্যালেন্স ডায়েট হয় তখন কিন্তু সেটা খুব দ্রুত হয়। সেজন্য আমরা বলি, যেমন চুল পড়ার কথাটা যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে আসলে বিভিন্ন কারণে চুল পড়ে। এবং ডায়েটের ক্ষেত্রে যদি বলি তাহলে হবে কি, যে আমরা যখন ডায়েট কন্ট্রোল করি তখন হচ্ছে গিয়ে ফাইবার জাতীয় খাবারটা একটু কম খাওয়া হয়, পানি কম খাওয়া হয়, তারপর হচ্ছে গিয়ে নিউট্রিশন যেটা আছে, প্রোটিন, সবকিছুই কিন্তু আসলে নিজের ইচ্ছা মতো খাওয়া হয়, ব্যালেন্স করে আসলে যেটা দরকার। যেমন হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কথা যদি আমি বলি, তিনি যদি ডায়েট করেন তাহলে কিন্তু তার খাবারে 6টা উপাদানই থাকতে হবে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, এবং পানি। এবং তার কমপ্লিকেশনস অনুযায়ী এবং তার অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা সেগুলো কনসিডার করে কিন্তু আমরা আসলে কোন খাবারটা কতটুকু কাট করব, কতটুকু ক্যালোরি দিয়ে সেটা তাকে দিব, সেটা কিন্তু আমরা ওভাবে ডিজাইন করে থাকি। সো একজন যদি নিজে থেকে ইচ্ছা মতো ডায়েট করতে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে সে হয়তো প্রোটিনের ব্যাকআপ হিসেবে শুধু ডিমই খেয়ে গেছে, মাছ বা মুরগি বা রেড মিটের যে তার চাহিদা আছে বডিতে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, সেগুলো কিন্তু তার বডিতে ব্যাকআপ নেই। হ্যাঁ, আবার অনেকেই দেখা যায় যে কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে তারপর অন্যান্য খাবারগুলো খাচ্ছে, কিন্তু আমাদের বডি আসলে কাজ করার ক্ষেত্রে আমাদের রেগুলার যে কিছু কাজ আছে বডির, সেটা ব্যাকআপের জন্য কিন্তু আমাদের সবগুলো খাবারই কাজে লাগে। যেমন হচ্ছে প্রোটিনের কথা যদি বলি, আপনি মাছ মাংস যদি শুধু খান তাহলে কিন্তু সেটা আসলে আপনাকে ক্যালোরি, বডিতে ক্যালোরি যেটা দেওয়ার সেটা দিবে, কিন্তু প্রোটিনের কাজটা তখন করবে না। প্রোটিন তার নিজের মতো তখনই কাজ করতে পারে যখন তার সাথে কার্বোহাইড্রেট থাকে। মানে কার্বোহাইড্রেট আপনাকে এক পোর্শন নিতেই হবে প্রোটিনের সাথে, তখন কার্বোহাইড্রেটটা আপনার হচ্ছে ক্যালোরি বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবে, আর প্রোটিন হচ্ছে প্রোটিনের নেচার অনুযায়ী আপনার বডিতে কাজ করবে। সো এই যে সায়েন্টিফিক জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট ব্যাপার। কিছু টেকনিক্যাল জিনিস আছে, যেমন কিছু নিউট্রিশন খাবার আছে যেগুলোর সাথে অন্যান্য খাবার অ্যাসোসিয়েটেড। যেমন অনেকের কিন্তু এই যে চুল পড়া বললেন, ম্যাক্সিমামই কিন্তু অ্যানিমিক হয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে যায় এই ম্যালনিউট্রিশনের কারণে যখন তারা এই ডায়েট গুলো করে থাকে। এই অ্যানিমিকের কারণে কিন্তু, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতার কারণে কিন্তু প্রচুর চুল পড়ে যখন আমাদের বডিতে হিমোগ্লোবিন কমে যায়। তো দেখা গেছে যে আপনি আয়রন জাতীয় খাবার খাচ্ছেন, তো আয়রনের গুড সোর্স হচ্ছে, যদি ফার্স্ট ক্লাস বলি তাহলে হচ্ছে গিয়ে আমাদের রেড মিট। ঠিক আছে, খুব সহজেই খাওয়ার সাথে সাথে আমাদের বডিতে এটা
অ্যাবজর্ব হয়। কিন্তু আমরা কিন্তু যখন ওয়েট রিডিউস করতে যাই তখন কিন্তু এই ধরনের খাবারগুলো বাদ দিয়ে আমরা বাইপাস সেকেন্ড যে সোর্সটা আছে প্ল্যান্ট সোর্স সেটা খাই, যেমন হচ্ছে গিয়ে লাল শাক বা হচ্ছে গিয়ে যদি বলি ছোলা, এই টাইপের খাবার। কিন্তু সেগুলো কিন্তু ততক্ষণে আমাদের বডিতে আয়রন হিসেবে শোষণ হবে না যতক্ষণে না এটার সাথে ভিটামিন সি থাকে। কারণ হচ্ছে গিয়ে এই আয়রনটা শোষণ হয়ে কনভার্ট হওয়ার জন্য আমাদের ভিটামিন সি দরকার হয় প্ল্যান্ট জাতীয় খাবার থেকে। সো এই টেকনিক জিনিসগুলো আমরা যেভাবে ডিজাইন করে দিব, একজন সাধারণ মানুষ যখন খাবারগুলো খাবে সে কিন্তু সেটা ডিজাইন করতে পারবে না, যার কারণে কিন্তু তাদের এই সাইড ইফেক্ট গুলো হয় এবং অতিরিক্ত চুল পড়া বা পেটের সমস্যা, কনস্টিপেশন বা অনেকের আমাশয়ের প্রবলেম হয়ে যায়, এই ধরনের ঝামেলাতে ওনারা ভুগতে থাকেন। ধন্যবাদ ম্যাম। আমরা অনুষ্ঠানে আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আজকে আমাদের বেশ কিছু মূল্যবান দিয়েছেন। আমি আশা করব যারা আজকে আমাদেরকে শুনছিলেন তারা বেশ উপকৃত হয়েছেন। আপনি আমাদেরকে আপনার ব্যস্ত সময়ের মাঝখানে সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং রেডিও ভূমি কে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকে যারা আমাদের সাথে কথা শুনছিলেন আশা করছি অনেকের যে কনফিউশন ছিল সেগুলো অনেকটাই কমে গেছে, এবং যারা জানতে পারেননি তাদেরকে হচ্ছে তাদের যারা শুনেছেন তাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যারা যাতে তাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করেন। ধন্যবাদ ম্যাম। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের তথ্য প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত ছিলেন ইসরাত জাহান, কোঅর্ডিনেট ডায়েট ও নিউট্রিশন ডিপার্টমেন্ট, সাজেদা ফাউন্ডেশন হসপিটাল। আগামী দিন এই সময় আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM। সঙ্গে থাকুন রেডিও ভূমি 92.8।